আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জামাল হোসেন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কদমতলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া আর বরকতে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড টাইম তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। আমরা প্রথম দিন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম অধ্যায় থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম অধ্যায় থেকেই আমি আরও কিছু টপিকস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুতরাং তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে আসো, সরাসরি আমার এই ক্লাসটি সরাসরি অনলাইনে তোমরা জয়েন করার জন্য সকলকে অনুরোধ করছি। তাছাড়া তোমরা যদি আমার এই ক্লাসগুলোর ভিডিও এছাড়া আরও অনন্য বেশি বেশি শিক্ষামূলক ভিডিও যদি পেতে চাও, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল এমডি জামাল হোসেন, এই চ্যানেলে ভিজিট করবে। এখানে গিয়ে আমাকে একটি সাবস্ক্রাইব করবে এবং এখানে নোটিফিকেশন অর্থাৎ বেলের মতো একটি চিহ্ন আছে, সেখানে তুমি ক্লিক করে রাখবে। অর্থাৎ যখনই আমি অনলাইনে ক্লাস নিব তখনই তোমরা আশা করি যে একটি নোটিফিকেশন পেয়ে যাবে। অর্থাৎ আমার ক্লাসের পূর্বেই তুমি মেসেজ পেয়ে যাবে যে আমি এখন অনলাইনে আছি। তো যাই হোক, তোমাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদেরকে শুরু করছি উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আজকে আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকে পড়াবো তোমাদেরকে উৎপাদনের আওতা, স্কোপ অফ প্রোডাকশন। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যে উৎপাদনের আওতা বলতে কি বোঝায়। অর্থাৎ যে সকল কর্মকাণ্ডগুলো উৎপাদনের অন্তর্ভুক্ত তাকেই মূলত উৎপাদনের আওতা বলা হয়। অর্থাৎ উৎপাদন করতে গেলে একজন উৎপাদনমুখী প্রতিষ্ঠান, একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান যে সকল কর্মকাণ্ড পালন করে থাকে তাকেই মূলত উৎপাদনের আওতা বলা হয়। অর্থাৎ স্কোপ অফ প্রোডাকশন রেফার্স দ্য অ্যাক্টিভিটিস হুইচ পারফর্ম বাই দ্য কোম্পানি ফর প্রডিউস এ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ কোন একটি গুডস এবং সার্ভিস প্রডিউস করার জন্য একটি কোম্পানি যে সকল কর্মকাণ্ড সম্পাদন করে থাকে সেই সমস্ত কর্মকাণ্ডকেই উৎপাদনের আওতা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখবে যে আসলে উৎপাদনের ভিতরে কোন কোন বিষয়গুলো উৎপাদনের আওতায় আছে, অর্থাৎ স্কোপ অফ প্রোডাকশনের ভিতরে কোন কোন বিষয়গুলো আছে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি পূর্ব থেকেই বোর্ডে এখানে উৎপাদনের আওতাগুলো সুবিধার জন্য সময় যাতে না বেশি হয় সে কারণে আমি পূর্ব থেকেই লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা দেখো এখানে উৎপাদনের আওতা, স্কোপ অফ প্রোডাকশন, তার ভিতর প্রথম আছে উপযোগ সৃষ্টি, ক্রিয়েটিং ইউটিলিটি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রিভিয়াসলি জেনেছো যে পণ্য বা সেবার রূপগত আকার পরিবর্তন করার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে উপযোগ বলে। এবং উৎপাদনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে উপযোগ সৃষ্টি করা, এবং উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদনের প্রথম আওতা অথবা প্রথম পরিধি। এক্ষেত্রে আমরা তোমাদেরকে বিগত ক্লাসে বলেছিলাম কিভাবে তোমার উপযোগ সৃষ্টি হয়। তার মধ্যে আমি তোমাদেরকে রূপগত, সময়গত, স্থানগত এবং সত্যগত, সেবাগত উপযোগ সম্পর্কে গত লেকচারে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। সেখান থেকে আমরা উপযোগ সম্পর্কে ধারণা ইতিমধ্যে পেয়েছি। সেকেন্ড, দেখো আমাদের উৎপাদনের আওতায় দ্বিতীয় যে আওতাটি হচ্ছে রূপান্তর প্রক্রিয়া, ট্রান্সফরমেশন প্রসেস। রূপান্তর প্রক্রিয়া হচ্ছে একটি ধাপ থেকে অন্য আরেকটি ধাপে অতিক্রম করা। অর্থাৎ পণ্য বা সেবাকে আমরা যদি ভোক্তার ব্যবহার উপযোগী করতে চাই তাহলে অবশ্যই সেটি ভোক্তার চাহিদা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তার রূপ, শেপ, গঠন, বৈশিষ্ট্য পরিবর্তন করে তার মতো করেই তার সামনে আমাদেরকে উপস্থাপন করতে হয়।
কারণ ভোক্তাই হচ্ছে বাজারের রাজা। কারণ ভোক্তা যদি কোনো পণ্য বা সেবা গ্রহণ না করে তাহলে সেই কোম্পানি উক্ত পণ্য বা সেবা বিক্রয় করে লাভবান হতে পারে না। সেই ক্ষেত্রে এই রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমেই আমরা মূলত পণ্য বা সেবার নতুন উপযোগ সৃষ্টি করে থাকি। ট্রান্সফরমেশন প্রসেস রেফার্স transferring the shape or forms of the raw materials into final goods and or services। অর্থাৎ ট্রান্সফরমেশন প্রসেস বলতে কাঁচামালকে ফাইনাল গুডস এবং সার্ভিসে রূপান্তর করার প্রক্রিয়াকেই বোঝানো হয়, যা আমরা প্রথম লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম উৎপাদন প্রক্রিয়া নামে একটি বিষয়। আমরা জানি যে তোমরা হয়তো সেখান থেকে ইতিমধ্যে এ বিষয়ে ব্যাপক জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছো। থার্ডলি আমরা এখানে উৎপাদনের আওতার ভিতরে দেখিয়েছি তোমাদেরকে উপকরণ সংগ্রহ, কালেক্টিং ম্যাটেরিয়ালস। Materials is the lifeblood of the organization. Without materials, no company can start his or her production. অর্থাৎ কোন কোম্পানি তার উৎপাদন এবং উৎপাদনের উপকরণ ছাড়া তার উৎপাদন প্রক্রিয়া শুরু করতে পারে না। আমরা ইতিমধ্যে প্রথম লেকচারে দেখেছি যে উৎপাদনের উপকরণ বলতে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন কি বোঝানো হয়। অর্থাৎ এই চারটি উপকরণ সংগ্রহ করাও কিন্তু শিক্ষার্থীবৃন্দ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ আওতা। অর্থাৎ প্রথমে আমরা কার জন্য সৃষ্টি করব, কি সৃষ্টি করব, কিভাবে তার অভাবকে মোচন করব, এটা হচ্ছে প্রথম আওতা। দ্বিতীয় আওতায় কিভাবে আমরা এটা প্রক্রিয়াজাত করে, প্রক্রিয়াকরণ করে, রূপ পরিবর্তন করে তার চাহিদা মেটাবো, সেই চেষ্টাটা আমরা দ্বিতীয় ধাপে করব। তৃতীয় ধাপে আমরা এটা করার জন্য আমার যে ম্যাটেরিয়াল দরকার সেগুলোকে আমরা সংগ্রহ করব। চতুর্থ উৎপাদনের আওতায় এখানে তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন পরিকল্পনা, প্রোডাকশন প্ল্যানিং। আমরা জানি যে প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ পূর্বে নির্ধারিত কাজের মানসিক প্রতিশ্রুতিকেই পরিকল্পনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এখানে উৎপাদন পরিকল্পনার কথা বলছি। তাহলে প্রোডাকশন প্ল্যানিংটা কি হবে? প্রোডাকশন প্ল্যানিংটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হাউ মাচ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস। অর্থাৎ আমরা কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কতটুকু পরিমাণ উৎপাদন করব এবং আমার টার্গেট কাস্টমার কারা, এটা পূর্ব থেকে চিন্তা করার নামই হচ্ছে উৎপাদন পরিকল্পনা। আমি আবারও বলে রাখছি, দেখো, উৎপাদন পরিকল্পনা অর্থাৎ আমি কোন পণ্য বা সেবা উৎপাদন করব, আমার টার্গেট কাস্টমার কারা, বাজারে আমার চাহিদা কতটুকু, আমি কখন উৎপাদনে প্রবেশ করব এবং আমি কি পরিমাণে এই পণ্য বা সেবা দ্রব্য তাদের জন্য উৎপাদন করব, এটা পূর্ব থেকে চিন্তা ভাবনা করে নেয়ার প্রক্রিয়াকে উৎপাদন পরিকল্পনা বলা হয়। এরপরে দেখো পঞ্চম উৎপাদনের আওতার ভিতরে আসছে মজুদ নিয়ন্ত্রণ, ইনভেন্টরি কন্ট্রোল। জানো, কাঁচামাল ছাড়া কোনো উৎপাদন প্রক্রিয়া সচল থাকতেই পারে না। কাঁচামাল, যন্ত্রপাতি এবং অন্যান্য উপায় উপকরণ যেগুলো আমরা উৎপাদনের পূর্বে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গুদাম ঘরে আমরা এটাকে সংরক্ষণ করে থাকি। কোনো নির্দিষ্ট সময়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কতটুকু কাঁচামাল ওয়্যার হাউস অর্থাৎ গুদাম ঘরে আসলো, কতটুকু পরিমাণ কাঁচামাল গুদামঘর থেকে উৎপাদনের জন্য নিয়ে যাওয়া হলো, আমি কখন আবার কাঁচামালের জন্য অর্ডার করব, অর্থাৎ আমার রিঅর্ডার কখন হবে, রিঅর্ডার লেভেল কতটুকু হবে, আমার সেফটি মার্জিন অর্থাৎ নিরাপত্তা প্রান্ত কতটুকু হবে, আমার অর্ডার কখন দেব যাতে আমার উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত না হয়, এটা পূর্ব থেকে চিন্তা ভাবনা করতে হলে তোমাকে অবশ্যই মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কাঁচামাল আগমন নির্গমন তার সঠিক পরিমাণ তোমার সংখ্যা জানা, এটা এর জন্য একজন স্টোর কিপার থাকে যিনি এই মজুদ নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকেন। সেক্ষেত্রে কাঁচামাল নিয়ন্ত্রণ উৎপাদন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রভাবিত করে। কেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য বলে রাখি যে আমি উৎপাদন শুরু করে দিয়েছি, নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল আমার মজুদ ছিল, তা দ্বারা আমি উৎপাদন
শুরু করে দিয়েছি, ইতিমধ্যে আমার আরো কাঁচামাল প্রয়োজন, আমি অর্ডার দিয়েছি, কিন্তু যদি নির্দিষ্ট সময় কাঁচামাল আমার হাতে এসে না পৌঁছায় তাহলে আমার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ, এবং মজুদ নিয়ন্ত্রণের অনেকগুলো পদ্ধতি আছে যা তোমরা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এটা তোমরা জানতে পারবে। লিফো ফিফো মেথড আছে, তারপরে এবিসি কন্ট্রোল যেটা আছে, এরকম আরো অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা মজুদ নিয়ন্ত্রণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা উৎপাদনের আওতার ষষ্ঠ যে পয়েন্টটি আছে এখানে আমি লিখেছি পণ্যের নকশায়ন, প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ, পণ্যের নকশায়ন কাকে বলে? অর্থাৎ আমরা যে পণ্যটি উৎপাদন করতে চাচ্ছি তার আকার, আকৃতি, ধরন, রং, গুণ, মান কিরকম হবে এটি পূর্ব থেকে এর নকশা আঁকা, পূর্ব থেকে এর একটি শেপ, এর একটি গঠন, এর একটি আকৃতি নিয়ে আসা। অর্থাৎ উৎপাদনের পূর্বে পণ্যের একটি আকৃতি নিয়ে আসাকেই আমরা পণ্যের নকশায়ন অথবা প্রোডাক্ট ডিজাইন বলবো। প্রোডাক্ট ডিজাইন রেফার্স টু এ pre-design or pre-form of a goods before going to final production। অর্থাৎ আমি চূড়ান্ত উৎপাদনে যাওয়ার পূর্বে আমি পণ্যটাকে খুব সুন্দর করে কি উৎপাদন করব এটাকে নকশা করে নিলাম, ডিজাইন করে নিলাম, এর আকার, আকৃতি, গঠন, শেপ করে নিলাম, শেপ সুন্দর করে তৈরি করে নিলাম, এটাকেই মূলত পণ্যের নকশায়ন বলা হয় থাকে। পরবর্তীতে দেখো, আমরা ইতিমধ্যে মজুদ নিয়ন্ত্রণ করলাম, পণ্যের নকশায়ন করলাম, পাশাপাশি আমরা এখন আসবো মান নিয়ন্ত্রণে, যেটাকে আমরা ইংরেজিতে কোয়ালিটি কন্ট্রোল বলবো। আসলে মান কাকে বলে এবং নিয়ন্ত্রণ কাকে বলে? মান হচ্ছে কতগুলো রং, গুণ এবং বৈশিষ্ট্যের সমষ্টি যা আমার পণ্যকে অন্যের কোম্পানির পণ্য থেকে আলাদা করে দেখায়। মান হচ্ছে কতগুলো বৈশিষ্ট্য বা গুণের সমষ্টি যা আমার পণ্যকে ভোক্তার নিকট গ্রহণযোগ্য করে তোলে। ডিয়ার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলতেছি যে কোয়ালিটি রেফার্স এ সেট অফ প্রিন্সিপালস হুইচ ইনক্রিজ the acceptability of our products to our potential customers। অর্থাৎ কতগুলো নীতি অথবা কতগুলো গুণের সমষ্টি হচ্ছে মূলত মান যা আমার পণ্যকে কাস্টমারের কাছে গ্রহণযোগ্য করে তোলে। if we want to stay in the market, আমরা যদি মার্কেটে টিকে থাকতে চাই, we must improve the quality of the goods and services। আমাদের অবশ্যই গুডস এবং সার্ভিসেস এর মানটাকে কি করতে হবে? উন্নত করতে হবে। এরপরে তোমরা দেখো, তার নিয়ন্ত্রণ বলতে কি, আমি যা চাচ্ছি, যেভাবে চাচ্ছি ঠিক সেভাবেই উৎপাদিত হচ্ছে কিনা, কাজটি সেভাবেই সম্পন্ন হচ্ছে কিনা সেটিকে চেক করা এই মূলত নিয়ন্ত্রণ বলা হয়। অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী ফলাফল, অর্জিত ফলাফলের সাথে পূর্ব নির্ধারিত মানের তুলনা করা, অর্জিত ফলাফলের সাথে পূর্ব নির্ধারিত মানের তুলনা করে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াকেই মূলত নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে মান নিয়ন্ত্রণ কি? অর্থাৎ পণ্য বা সেবার ক্ষেত্রে আমরা যে প্রত্যাশিত গুণ অর্জন করতে চাই সেটা অর্জিত হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, আমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা, কোনো ত্রুটি দেখা দিচ্ছে কিনা, দেখা যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করে আমার পণ্যটাকে ওইভাবে উৎপাদন করাকে আমরা কি বলবো? পণ্যের মান নিয়ন্ত্রণ বলবো। এক্ষেত্রে অনেকগুলো স্টেজ আছে, ইনস্পেকশন আছে, অডিট আছে, সুপারভিশন আছে, সরাসরি পণ্য উৎপাদনের সময় তদারকি আছে, ল্যাবে পণ্যকে নিয়ে টেস্ট করার ব্যবস্থা আছে, তার মাধ্যমে আমার মান অর্জিত হয়েছে কিনা আমরা সেটা জানতে পারি। স্ট্যাটিস্টিক্যাল অনেকগুলো মেথড আছে মান নিয়ন্ত্রণের, সেটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। পরবর্তীতে আমরা এখানে দেখতেছি যে উৎপাদনের আওতার ভিতরে অষ্টম পয়েন্টটি হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ, মানে প্রোডাকশন কন্ট্রোল। প্রোডাকশন কন্ট্রোল, উৎপাদন নিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হয়? অর্থাৎ একটি উৎপাদন প্রক্রিয়া আমরা কখন যাব,
উৎপাদন প্রক্রিয়ায় আমার উৎপাদনটি কতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, সেখান থেকে কখন আমরা ফাইনাল গুডস পাবো। হ্যাঁ, মূলত এটাকেই আমরা উৎপাদন নিয়ন্ত্রণ বলে থাকি। এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে আমাদেরকে প্রথমে একটি রুটিন করতে হবে। রুটিন বলতে অর্থাৎ আমার উৎপাদন প্রক্রিয়া কখন শুরু হবে, কতক্ষণ থাকবে, এটা পূর্ব থেকে আমার চিন্তা ভাবনা করে রাখাকে রুটিন বলা হবে। তারপরে এখানে আমার তোমার ডিসপ্যাচিং আছে, অর্থাৎ শিডিউলিং এর পরে, রুটিন শিডিউলিং এর পরে আমার ডিসপ্যাচিং কার্য আদেশ দিতে হবে, তারপর আমার প্রোডাকশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমার সেটাকে ফলো আপ করতে হবে। উৎপাদন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটাকে আমার ফলো আপ করতে হবে। ফলো আপ বলতে এটা আমার বারবার ইনস্পেকশনের উপরে রাখতে হবে যে যাতে আমার উৎপাদন প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা। সেক্ষেত্রে উৎপাদন নিয়ন্ত্রণ অর্থাৎ প্রোডাকশন কন্ট্রোল এর ক্ষেত্রে আমার রুটিন তৈরি করতে হবে, শিডিউলিং করতে হবে, তারপরে আমরা সেই অনুযায়ী ডিসপ্যাচিং বা কার্যাদেশ করব, এরপরে সেটাকে আমরা ফলো আপ করব, অর্থাৎ অনুবর্তন বারবার আমরা সেটাকে ভুল ত্রুটি দেখার চেষ্টা করব। এই প্রক্রিয়াটাকে সাধারণত উৎপাদন নিয়ন্ত্রণ বলে। এটিও কিন্তু উৎপাদনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আওতা। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে কারখানার অবস্থান, ফ্যাক্টরি লোকেশন। ফ্যাক্টরি লোকেশন রেফার্স দ্য প্লেস where the factory should locate or should establish or should form। অর্থাৎ ফ্যাক্টরি অবস্থান বলতে, কারখানার অবস্থান বলতে আমরা সেই জায়গাকে বুঝাবো যেই জায়গায় মূলত আমরা কারখানাটি স্থাপন করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাধারণত আমরা কোন স্থানে কারখানাটি স্থাপন করব? যেখানে কাঁচামালের সহজলভ্যতা আছে, যেখানে শ্রমের সহজলভ্যতা আছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা যেখানে আছে, আমার প্রতিষ্ঠানের জন্য জ্বালানি ব্যবস্থা, গ্যাস, পানি, বিদ্যুৎ যেখানে আমরা সহজে পাই সেখানে, তারপরে যেখানে কাস্টমারের চাহিদা ব্যাপক আছে, যেখান থেকে সারা বিশ্বে আমি আমার উৎপাদিত পণ্যটি সহজেই ভোক্তার হাতের নাগালে তুলে দিতে পারবো, এমন জায়গায় যেখানে আবহাওয়া, জলবায়ু শ্রমিকদের কাজের উপযোগী, হ্যাঁ, যেখানে আমরা সস্তায় কাঁচামাল ক্রয় করতে পারবো, এমন কতগুলো বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত স্থানেই আমরা মূলত কারখানাটি স্থাপন করব। কেন? আমার কারখানাটি যদি সঠিক এবং যথাযথ স্থানে না হয়, তাহলে তো আমি কারখানা অবস্থান সঠিক না হওয়ার কারণে আমার ব্যবসা ব্যর্থতায় পর্যবেসিত হবে, অর্থাৎ আমি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ আওতা হচ্ছে ফ্যাক্টরি লোকেশন অথবা কারখানার অবস্থান। এরপরে দেখো আমাদের দশম যে পয়েন্টটা আমরা এখানে লিখেছি, গবেষণা ও উন্নয়ন অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। the human needs, wants and demands changing day by day. People want something today, but their needs and demands and wants in tomorrow change. আজকে যারা একটি পণ্য বা সেবায় সন্তুষ্ট হচ্ছে, কিন্তু আগামীকালকে দেখা যায় যে সেই পণ্য বা সেবায় সে সন্তুষ্ট হচ্ছে না। যেমন আমি তোমাদেরকে একটি বলি যে কিভাবে প্রতিষ্ঠানগুলো গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে কাস্টমারের আকাঙ্ক্ষা পূরণ করে। যে আমরা এখন থেকে 10 বছর আগে কখনোই প্রিয় শিক্ষার্থীবৃন্দ কখনোই আমরা সম্ভবত নুডলসের কথা শুনিনি, অথবা আমরা যে রুটি প্যাকেটজাত, অর্থাৎ আটার রুটির কথা বলতেছি এটা আমরা হয়তো এখন থেকে 10 বছর আগে কেউ চিন্তাও করিনি। তারপরে হয়তো আমরা ওয়ান টাইম নুডলস একটু গরম পানি ঢেলেই খাওয়া যায়, এটা কিন্তু আমরা এখন থেকে 10 বছর আগে চিন্তা করিনি। কিন্তু রিসেন্ট মার্কেটিং এর ফলে আমরা এখন দেখছি যে গবেষণা এবং উন্নয়নের ফলে সেই অন টাইম নুডলস এসেছে, যা একটু গরম পানি মিলিয়ে আমরা খেতে পারি। বাসায় রুটি না তৈরি করেই আমরা দোকান থেকে আটার রুটি, প্রাণের আটার রুটি আছে, আমরা এই আটার রুটি ক্রয় করতে পারি। এটা কিন্তু প্রকৃতপক্ষে রিসার্চ এবং ডেভেলপমেন্টেরই কাজ। কারণ প্রতিটি প্রতিষ্ঠানে রিসার্চ এবং ডেভেলপমেন্ট নামে একটি ইউনিট থাকে, যে ইউনিট দিন রাত সব সময় চিন্তা করে, আরে কাস্টমারের আর কি প্রয়োজন, কি হলে আর তার ভালো হয়, কিভাবে তাকে খুশি করা যায়, সে আর কি পেলে আরো বেশি খুশি হবে,
তার প্রয়োজনটা কি, কি তার অভাব, এটা একজন রিসার্চার চিন্তা করতে থাকে এবং চিন্তা করার পরে সে আস্তে আস্তে কি করে, সেই অভাব বা প্রয়োজন বোধটাকে চিন্তা করে সেখান থেকে নতুন একটি পণ্য বা সেবা সে উদ্ভাবন করতে সক্ষম হয়। এই যে নতুন বা পণ্য বা সেবা যে উদ্ভাবন হলো, এটা তো মূলত রিসার্চ এবং ডেভেলপমেন্ট এর কাজ। আমি তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কোম্পানির অধিকাংশ ব্যয় মূলত গবেষণা এবং উন্নয়ন কাজের জন্যই ব্যয় হয়ে থাকে। কারণ তুমি তোমার পটেনশিয়াল কাস্টমারকে, ইফ ইউ ওয়ান্ট টু রিটেইন ইউর পটেনশিয়াল কাস্টমার, ইউ মাস্ট টু এমফাসাইজ অন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তুমি যদি তোমার পটেনশিয়াল কাস্টমারদেরকে ধরে রাখতে চাও, ইউ মাস্ট এমফাসাইজ অন ইউর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তাহলে তোমার রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপরে তোমাকে জোর দিতে হবে। হ্যাঁ, ইউ শুড ব্রিংস এ নিউ ফর্ম অফ প্রোডাক্ট, তুমি অবশ্যই তোমাকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে হুইচ স্যাটিসফাই দ্য কাস্টমার নিডস, যা কাস্টমারদের নিডস ডিমান্ডসকে তোমার ফুলফিল করবে। অ্যাজ এ রেজাল্ট দ্য কাস্টমার বিকাম লয়াল, কাস্টমার তোমার প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হবে, এন্ড ইউ রিটেইন এ পটেনশিয়াল কাস্টমার ফর এ লং টাইম, তুমি দীর্ঘদিন কি করতে পারবে, তোমার কোম্পানির জন্য পটেনশিয়াল কাস্টমারদেরকে ধরে রাখতে পারবে। হুইচ গিভস ইউ আলটিমেট সাকসেস, যেটা তোমার প্রতিষ্ঠানকে সফলতা দিতে পারে। সুতরাং আমরা ধারণা করি যে তোমরা ইতিমধ্যে গবেষণা এবং উন্নয়ন বুঝতে পেরেছ। এরপরে আমরা 11 নম্বর পয়েন্টে লিখেছি কারখানা বিন্যাস, ফ্যাক্টরি লে আউট। কারখানা বিন্যাস বলতে কি, অর্থাৎ উৎপাদনের জন্য যে সকল উপকরণগুলো আছে কারখানার ভিতরে, সে যন্ত্রপাতি, মেশিনারি, ল্যান্ড, এরপরে কাঁচামাল, এগুলোকে সুন্দর সুসজ্জিত করার প্রক্রিয়াটি মূলত কারখানা বিন্যাস বলে। Factory layout refers a process of designing the materials, machinery and other ingredients which helps our production process in a correct order, অর্থাৎ সঠিক অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠানের কাঁচামাল, যন্ত্রপাতি, অনন্য উপকরণগুলোকে সুসজ্জিত করার প্রক্রিয়া কি মূলত কারখানা বিন্যাস বলে। এখন কোন প্রতিষ্ঠানের জন্য কারখানা বিন্যাস কিরকম হবে, সেটি তারা কি ধরনের পণ্য উৎপাদন করবে তার উপরে নির্ভর করে। আমার উৎপাদন ফ্যাক্টরি যদি এখানে হয়, তাহলে আমার কাঁচামাল রাখার গুদাম ঘরের দূরত্ব কতটুকু হবে, শ্রমিকরা যাতে অবাধে চলাফেরা করতে পারে, আমার উৎপাদিত পণ্য যাতে আমরা সঠিক ও যথাযথভাবে আনা নেয়া করতে পারি, যাতে কোনো ধরনের পলিউশন না হয়, সেটার বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটি মানসম্মত পণ্য উৎপাদনের ক্ষেত্রে পূর্ব শর্ত হলো একটি উত্তম কারখানা বিন্যাস। কারণ একটি উত্তম কারখানা বিন্যাসই পারে একটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রডিউস করতে সাহায্য করতে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি হয়তো যে কারখানা বিন্যাস কি। আমি যদি বলি যে আমাদের মায়েরা যখন সাজে অথবা আমাদের দেশের মেয়েরা যখন সাজে, তখন সাধারণত টিপটা কপালের এইখানে দিতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এটাই হচ্ছে টিপের সঠিক লেআউট অর্থাৎ বিন্যাস। এখন কানের যে দুলটা সেটা এখানেই পড়তে হয়। এখন কোন মেয়ে যদি সাজার জন্য টিপটাকে এখানে না পরে এখানে পরে, তাহলে দেখতে কেমন হবে? তাহলে আমরা এটাকে বলবো যে আসলে টিপটা ভালো দেওয়া হয় নাই, অর্থাৎ তাহলে তার টিপের লেআউট ঠিক নাই। কানের দুলটা কানে না দিয়ে এত বড় একটা কানের দুল নাকে দিয়ে দিল, তাহলে আমরা বলবো আসলে নাকে যে গহনা পড়েছে তার বিন্যাস এখানে সুন্দর হয়নি। তারপরে আমরা কি করলাম যে একটা ক্যাপ মাথায় ব্যবহার করব, কিন্তু ক্যাপটি মাথায় ব্যবহার না করে আমি আমার ঘাড়ের উপর রেখে দিলাম, তাহলে ক্যাপের সঠিক বিন্যাস হয়নি। সেক্ষেত্রে একটি মেয়ে সুন্দর করে সাজতে যেরকম তার গহনা, অলংকার, কসমেটিক্স গুলো যেই স্থানে যেভাবে ব্যবহার করতে হয়, তাহলেই হবে তার চেহারার পরিপূর্ণ সৌন্দর্য বা বিন্যাস। ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য তার উপকরণগুলোকে কোথায় কিভাবে সাজাবে তার চিন্তা ভাবনা করার প্রক্রিয়াকে আমরা কারখানা বিন্যাস বলবো। উৎপাদনের আমরা সর্বশেষ যে বিষয় সেখানে তোমাদের কাছে আমরা চলে এসেছি, সেটা হলো যে প্রশিক্ষণ, ট্রেনিং। নাথিং ক্যান বি টিচ, অর্থাৎ আমরা কোনো কিছু শিক্ষা দিতে পারি না এমন, কিন্তু আমরা কিন্তু নিজের দক্ষতার যোগ্যতাকে
কাজে লাগিয়ে আমরা নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন একজন নতুন শ্রমিক আসলো, আমরা নতুন একটি পণ্য বা সেবা উৎপাদন করতে চাচ্ছি, আমাদের অধীনস্থ যে সকল সাবঅর্ডিনেট রয়েছে, ম্যানেজার রয়েছে, সুপারভাইজার রয়েছে, প্রোডাকশন ইউনিট রয়েছে, তারা এই পণ্য সম্পর্কে, উৎপাদন সম্পর্কে যাদের আদৌ ধারণা নেই, সুতরাং আমরা হায়ার এক্সপেরিয়েন্স ট্রেইনার এনে তাদেরকে যদি ওই পণ্য বা সেবা সম্পর্কে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করি, তাহলে তাদের জ্ঞান এবং গুণ আরো বাড়বে এবং ওই কাজ সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যার ফলে দেখা যাবে ভুল ত্রুটি কম হবে, পণ্যের মান ভালো হবে, কাস্টমাররা উক্ত পণ্যটি গ্রহণ করবে, বিক্রয় বাড়বে, প্রতিষ্ঠান আলটিমেট সফলতা লাভ করবে। সেক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করতেছি যে তোমরা অবশ্যই উৎপাদনের আওতায় স্কোপ অফ প্রোডাকশন এই বিষয়টি বুঝতে পারতেছো। যদি তোমাদের এই বিষয়ে বুঝতে কোনো সমস্যা হয়, এই লাইভের ভিতরেই তোমরা নিচে কমেন্ট করে কিন্তু আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে এখনই সাথে সাথে কোনো বিষয় বা টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, বা কোথাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, এখনই কমেন্টে তোমরা বলতে পারো, আমি তাহলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা আজকের দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হলো উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলবো ভেরিয়াস সেক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের বিভিন্ন খাত। উৎপাদনের মূলত তিনটি খাত আছে, যেটাকে আমরা প্রথমে কৃষি খাত, এগ্রিকালচারাল সেক্টর, সেকেন্ড শিল্প খাত, ইন্ডাস্ট্রি সেক্টর, থার্ড সেবা খাত, সার্ভিস সেক্টর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইতিমধ্যে বোর্ডে তিনটি উৎপাদনের খাত, তিনটি কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, জিডিপি, জিএনপি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই তিনটি খাতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এখানে তোমরা দেখো, প্রথমে আমরা যে খাতটির কথা বলেছি উৎপাদনের, সেটি হচ্ছে কৃষি খাত, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবহমান কাল থেকেই বাংলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। এখনো বাংলাদেশের অধিকাংশ অর্থনীতির সমস্ত কাঁচামাল আসে কৃষি থেকেই। আমরা দৈনন্দিন যে সকল সুবিধা পণ্যগুলো ভোগ করি, যেমন চাল, ডাল, আটা, ময়দা, ডিম, শাক, সবজি, মাছ, মাংস, এগুলো সবকিছুই কিন্তু মূলত আসে এই কৃষি খাত থেকে। উপভোগ করার কোনো সুযোগ আমরা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখানে বলে রাখি যে কৃষির ক্ষেত্রে আমরা শিল্পে যে বিভিন্ন কাঁচামালগুলো পাই, যেমন তুমি একটি বিষয় চিন্তা করো, চামড়া শিল্পের ক্ষেত্রে যে চামড়া, সেটা আমরা গবাদি পশু পালনের মাধ্যমে পাই, সেটি একটি উৎপাদন। এরপরে তুলা শিল্পের জন্য, আমরা সুতা শিল্পের জন্য যে তুলা, সেটা আমরা কৃষি থেকে পাই। আমরা যে আখ উৎপাদনের জন্য, চিনি উৎপাদনের জন্য আখ, সেটা আমরা কৃষি থেকে পাই। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপাদনের সকল উপকরণ বা কাঁচামাল গুলোই আমরা কিন্তু এই কৃষি খাত থেকে পেয়ে থাকি। সুতরাং অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতের ভূমিকা অত্যন্ত অপরিসীম। তোমাদেরকে আরেকটি বিষয় আমি তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে
বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে চাল উৎপাদনের তৃতীয় অবস্থান। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ কম কথা নয়, সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ চাল উৎপাদনে তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি বাংলাদেশ মোট উৎপাদনে, অর্থাৎ আমরা সারা বিশ্ব সাথে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশ কৃষি উৎপাদনে একটি ৩৯তম শ্রেষ্ঠ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। এটা কিন্তু আমাদের জন্য একটি বিশাল অর্জন। তারপরে আমরা প্রতি বছর প্রচুর পরিমাণে কৃষি পণ্য বাহিরের দেশে আমরা রপ্তানিও করি। এরপরে সেকেন্ডলি দেখো, আমরা শিল্প খাত অর্থাৎ ইন্ডাস্ট্রি সেক্টর, এটি আমাদের ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় থেকে সারা বিশ্বে যখন শিল্প আস্তে আস্তে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে শিল্পের যখন অগ্রগতি সাধিত হচ্ছে, তখনই শিল্প খাত অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশ বিশ্বে শিল্প উৎপাদনের দিক থেকে ৪৫তম একটি দেশ। আরো একটি আমি তোমাদের বলি, ২৩০টি দেশের ভিতরে বাংলাদেশ টোটাল শিল্প উৎপাদনে, শিল্পের পণ্য রপ্তানিতে বিশ্বে ৫৫তম স্থান দখল করেছে। অর্থাৎ দেখো, বাংলাদেশ শিল্প উৎপাদনে ৪৫তম, শিল্প পণ্য রপ্তানিতে সারা বিশ্বে ৫৫তম। এটা কিন্তু আমাদের জন্য একটি বিশাল গর্বের বিষয়। আমাদের পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, কাগজ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ইস্পাত শিল্প, এছাড়া আরো শত শত শিল্প আমাদের দেশে রয়েছে, যা আমাদের অর্থনীতিকে দিন দিন ত্বরান্বিত করতেছে। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিল্প খাতকে সমৃদ্ধ করার জন্য, যাতে এটি আমাদের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারে, সেই দিকে আমরা সোচ্চার হব। সর্বশেষে আমি তোমাদেরকে যেটি বলছি, উৎপাদন খাতের সর্বশেষ খাত সেবা খাত অর্থাৎ সার্ভিস সেক্টর। অর্থাৎ অতি সম্প্রতি বছরগুলোতে সেবা খাতের উত্তরোত্তর সমৃদ্ধি সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে। কৃষি শিল্পকে এখন টপকিয়ে বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদানই সবচেয়ে বেশি। ২০১৮-১৯ অর্থ বছরে আমরা দেখেছি যে দেশের টোটাল অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে, জিডিপির ক্ষেত্রে 53.09% মতো সেবা খাতের অবদান ছিল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অর্থাৎ 100%-এর ভিতরে সেবা খাতের অবদানই ছিল 53%। 53%। তারপরে কৃষি ছিল তৃতীয় এবং শিল্প ছিল দ্বিতীয়। অর্থাৎ সেবা খাতের অবদান সবচেয়ে বেশি, দ্বিতীয়ত শিল্প খাতের অবদান, তৃতীয়ত কৃষি খাতের অবদান। সেই ক্ষেত্রে সেবা খাতের মধ্যে আসলে মূলত আমরা কি কি বিষয় পাবো, বা সেবা খাতের ভিতরে কি কি আছে, তার ভিতরে আমরা সাধারণত শিক্ষা, স্বাস্থ্য, সৌন্দর্য, ভ্রমণ, বিনোদন, পরিবহন, টেলিকমিউনিকেশন, নিরাপত্তা, ডাক্তারি সেবা, উকিল, আইনজীবী সেবা, প্রকৌশলী প্রভৃতি বিষয়গুলো মূলত সেবা খাত। এরপরে পর্যটন, বিনোদন, এগুলো পরিবহন, এগুলো তো আছেই। এগুলো মূলত আমাদের সেবা খাতকে দিন দিন সমৃদ্ধি করতেছে। সুতরাং আমরা যখন উৎপাদনের খাত নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে তোমার কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত নিয়ে আমরা বলবো। আমরা কৃষি খাতের কথা অবশ্যই বলেছি। দৈনন্দিন যে সকল ভোগ্যপণ্য আমরা ব্যবহার করে থাকি, চাল, ডাল, আটা, ময়দা, তারপরে কৃষির যে শিল্পে যে সকল কাঁচামাল ব্যবহার করে, সমস্ত উপকরণ মূলত কৃষি খাতের অন্তর্ভুক্ত। এবং শিল্প খাত বলতে আমরা যে সকল শিল্পকে বুঝিয়েছি, বাংলাদেশের শত শত রকমের শিল্প আছে, বিশেষ করে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এবং বৃহদায়তন শিল্প। এই সকল শিল্প আমরা রয়েছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে, এটা সম্পর্কে আমরা জানি। পাশাপাশি আমরা সেবা খাতের কথা বললাম। তা আমরা গত লেকচারেও তোমাদেরকে বলেছিলাম যে উদ্দীপক এর বিষয়ে, সেখানে আমরা উৎপাদনের উপযোগের প্রকারভেদ থেকে একটি উদ্দীপক আসতে পারে, ঠিক তেমনি উৎপাদনের বিভিন্ন খাত থেকেও তোমার একটি উদ্দীপক পরীক্ষা আসতে পারে। যেমন তোমার এই যে কোনো একটি খাত নিয়ে বিস্তারিত বর্ণনা দেওয়ার পরে, তারপরে আমরা জানি কতে সাধারণত জ্ঞান, এবং খতে অনুধাবন, গতে প্রয়োগ, এবং ঘতে উচ্চতর দক্ষতা। অর্থাৎ এই প্রয়োগ লেভেলে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে তোমার উল্লিখিত বিষয়টি কোন খাতের অন্তর্ভুক্ত। আমি তোমাদের পরবর্তী ক্লাসে
এর উদ্দীপক তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সুতরাং তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, হ্যাঁ, এবং ওখানে নোটিফিকেশনে গিয়ে আমাকে তুমি ওখানে নোটিফাইড করে রাখবে, হ্যাঁ, পরবর্তীতে আমার অনলাইন ক্লাস হলেই তোমরা সেটা জানতে পারবে। সুতরাং আজকে আমি মোহাম্মদ জামাল হোসেন তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, প্রত্যেকের ধর্ম পালন করবে। আল্লাহ তাআলার কাছে সকলের সুস্থতার জন্য এবং সুস্বাস্থ্যের জন্য আবারও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও তোমাদের সামনে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকল এর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।